আলোক তড়িৎক্রিয়া। আচ্ছা, এবার আসি, বিজ্ঞানী আইনস্টাইন এটার জন্য নোবেল পাইছিলেন, ঠিক আছে। ফটো ইলেকট্রিক ইফেক্ট। তুমি যদি জাস্ট এইটুকু বুঝে যাও তাহলে তুমি এইচএসসিতে আনসার করতে পারবা। আমি এখন যতটুকু বলবো ততটুকু যদি তুমি বুঝো। আমরা কি জানি, ধাতব পাতের সারফেসে, যে কোনো ধাতুর পাত বলি বা বার বলি, যে কোনো ধাতব খণ্ডের উপরিতলে ইলেকট্রনগুলো বিচরণ করে। কেন? কারণ তাদের নিউক্লিয়াসগুলো পরস্পরের সাথে ধাতব বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে থাকে। মানে নিউক্লিয়াসগুলো থেকে, নিউক্লিয়াসের যে এরিয়াটা, ওই এরিয়া থেকে বাইরের যে সেলগুলোর দূরত্বটা অনেক বেশি। তো সবল নিউক্লিয় বলের মাধ্যমে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন প্রোটন, ইলেকট্রন না, প্রোটনগুলো একত্রে থাকে ওদেরকে নিয়ে। আর যখন একাধিক যখন পরমাণু একত্র হয়ে যাচ্ছে, একাধিক অ্যাটম, তখন কি হয়, ওই শেষ কক্ষপথের যে ধরো সোডিয়াম বলো, পটাশিয়াম বলো, অ্যালুমিনিয়াম বলো, অথবা আমাদের ম্যাগনেসিয়াম বলো ইত্যাদি, এগুলার ক্ষেত্রে কি হয়, নিউক্লিয়াসগুলো পরস্পরের কাছে আসতে চায় এবং ওই একটা ইলেকট্রন তখন আর কারো আন্ডারে থাকে না। কারো আন্ডারে না থেকে যতটা এরিয়া আছে সেই এরিয়াটা জুড়েই তারা ছোটাছুটি করে বেড়ায়, তারা এরিয়াটা জুড়েই ঘুরে বেড়ায়, এরিয়াটা জুড়েই বন্টিত থাকে, সুষমভাবেই বন্টিত থাকে। তো এইখানে কি হয়, তারা অ্যাকচুয়ালি এরিয়া থেকে বের হয়ে যাওয়ার জন্য ছটফট করে। কারণ প্রত্যেকটা এলিমেন্টই পৃথিবীতে চায় হচ্ছে স্থিতিশীলতা। যখন সে একটা সারফেসের মধ্যে বাউন্ডেড অবস্থায় আছে তখন তার মধ্যে কিন্তু মাইনাস এনার্জি থাকে। সে এই মাইনাস এনার্জি অতিক্রম করে একটা মুক্তভাবে অসীমে চলে গিয়ে, এখন অসীম বলতে কিন্তু মহাকাশ না, ইলেকট্রনের একটা অ্যাটমের জায়গায় হচ্ছে তোমার 10⁻⁻10 মিটার থেকে 10⁻⁻8 মিটার, এইটুকু, ঠিক না? তো 10⁻⁻8ও আমি কম বলে ফেললাম, -9 থেকে -10 মধ্যেই থাকে। তো তার জন্য অসীম, কিন্তু যদি এখানে 10⁻⁵ মিটার বলি তাহলে তার জন্য ওইটাই অসীম। তার মানে ও জাস্ট এইখান থেকে বের হইতে চায়। তো বের হইতে চাওয়ার জন্য তার কি প্রয়োজন হয়, একটা এনার্জি। না হয় তাকে এইখানে কে বের করে নিয়ে যাবে? সে তো কিছু না কিছু বন্ধন দ্বারা আবদ্ধই আছে। এটা কি এমন হয়ে গেছে যে সেই পাতের উপরে আসে জন্যে এইখানকার যে সোডিয়াম বা পটাশিয়াম অ্যাটমটা ছিল সেইটাকে আকর্ষণ করা বাদ দিয়ে দিছে? অবশ্যই না। সে শুধু এরকম অসংখ্য ইলেকট্রন শুধু এইটার উপর দিয়ে বিচরণ করতেছে মুক্তভাবে, ঠিক আছে, কিন্তু বাইর হয়ে যাওয়ার মতো কারো অ্যাবিলিটি নাই। তো বের হইতে যাওয়ার জন্য দুই ধরনের এনার্জি আমি দিতে পারি। এক হচ্ছে থার্মাল এক্সাইটেশন, মানে আমি টেম্পারেচার বাড়াই দিব, তাকে এক্সাইটেড করবো, সে টুক করে বের হয়ে চলে যাবে। আরেকটা হইতে পারে আমি ফোটন এনার্জি দিব, লাইট এনার্জি, ঠিক আছে। তো এই লাইট এনার্জি দিয়ে যে ইলেকট্রনটা আমরা বের করতেছি এইটাকেই বলা হয় হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ওকে, কারণ ফোটন ইউজ করতেছি এই জন্য হচ্ছে ফটো ইলেকট্রিক। এগুলো মুছে দেই, দরকার নেই। তো এইখানে আমি কি করব, আমি একটা লাইট ফেলবো, আলো ফেলবো। আলো ফেললে কি হবে, মনে করো সেই সিস্টেমে বাউন্ডেড ছিল 10 জুল শক্তি দিয়ে। জাস্ট চিন্তা করো এইভাবে, যে সে 10 জুল শক্তি দিয়ে কেউ একে ভেতরে টেনে ধরে রাখছে। শক্তি আমি দিলাম 5 জুল, কোনো কাজ করবে? কিচ্ছু না, কোনো ঘটনাই তৈরি হবে না। শক্তি দিলাম 6 জুল, কোনো ঘটনা ঘটবে না। 7 জুল, 8 জুল, 9 জুল, 9.1, 9.2, 9.3, 9.4, 9.5, 9.6, 7, 8, যখনই আমি 10 দিয়ে দিব, 10 জুল দিয়ে আটকা ছিল, জাস্ট 10 দিয়ে দিছি, সে জাস্ট এইখান থেকে মুক্ত হয়ে যাবে। জাস্ট এইরকমভাবে ছিল, জাস্ট মুক্ত হয়ে গেল। এখন আর কেউ তার উপর মনে করো কোনো শক্তি নেই এইদিকে। এখন শক্তি তো আসলে দিক মেনটেন করে না। মনে করো সে কিছু একটা দিয়ে বাউন্ডেড অবস্থায় ছিল, সে বাউন্ডেড অবস্থায় একটা দড়ি দিয়ে আটকানো ছিল, সে দড়িটা তুমি কুচ করে কেটে দিলা,
এই অবস্থা, তখন সে কেবল খালি মুক্ত হইল, মুক্ত হয়ে সে কিন্তু কোনো দিকে যাইতে পারবে না, কারণ কিন্তু তার এখনও কোনো বেগ নাই। তারপর আমি এখানে 10 জুল শক্তি না দিয়ে মনে করো দিছি 11 জুল শক্তি, তাহলে কি হবে, এই 11 জুলের 10 জুল শক্তি দিয়ে সে এই এনার্জিটাকে অতিক্রম করবে, আর 1 জুল শক্তি দিয়ে সে গতিশীল হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি আমরা এখান থেকে যেই পরিমাণ লাইট এনার্জি দিব, লাইট এনার্জির একটা কাজ করবে এখানে মুক্ত করতে, আর আরেকটা পার্ট কি করবে, তাকে গতিশীল করবে। এখন মুক্ত করতে কি পরিমাণ শক্তি দরকার, যেই পরিমাণ শক্তি দিয়ে সে বাউন্ডেড অবস্থায় আছে। এখন যেই পরিমাণ শক্তি দিয়ে এই ইলেকট্রনগুলো কোনো ধাতব পাতের উপর বাউন্ডেড অবস্থায় থাকে তাকে বলে হচ্ছে কার্যাপেক্ষক। কি বলে? কার্যাপেক্ষক। ওয়ার্ক ফাংশন, ঠিক আছে, একে কি দিয়ে প্রকাশ করা হয়? সাই দিয়ে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি আমরা যেই এনার্জিটা দিব, এই ই এনার্জির একটা পার্ট কি হবে, একটা পার্ট ওয়ার্ক ফাংশনের জন্য ইউজ হবে, বাকিটা তাকে কি দিবে, বাকিটা তাকে গতিশীলতা দিবে। তার মানে কি গতিশক্তি দিবে। এখন সবগুলো পার্টিকেলে কি রিমেইনিং এনার্জিটা গতিশক্তি হিসেবে পেয়ে যাবে, কারো মধ্যে কি কোনো লস হবে না? অবশ্যই হবে। অতিরিক্ত 1 জুল ছিল, সবাই কি 1 জুল গতিশক্তি নিয়ে দৌড় দিবে? পারবে না কিন্তু। কেউ মনে করো 0.5 জুল নিবে, কেউ 0.8 জুল নিবে। তো 0.8 জুল দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে কি শক্তির সংরক্ষণশীলতা মেনটেন হইতেছে? হইতেছে না। কেউ না কেউ তো আছে যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা পাবে, তাই না? তো সেইটাকে আমরা কি হিসেবে প্রকাশ করব? কে ম্যাক্স দিয়ে, ঠিক আছে। এখন এনার্জিটা আমরা যদি এখন ল্যামডা পরিমাণ, ল্যামডা না দিয়ে প্রথমে বলতেছি যে আমি এফ ফ্রিকোয়েন্সির আলো পাঠাইতেছি, এফ ফ্রিকোয়েন্সির আলো। তাহলে এফ ফ্রিকোয়েন্সির আলো পাঠাইলে আমরা কি বলতে পারি? এইচ এফ ইকুয়াল টু এই যে সাই প্লাস কে ম্যাক্স, সাই না এটা ফাই, সরি। এইবার ওই যে বললাম একটা নির্দিষ্ট অ্যামাউন্টের এনার্জি যদি তুমি দাও তাহলেই কেবল এই জিনিসটা কেবল মুভ করবে, মানে মুভ করবে না, কেবল করার উপক্রম হবে অ্যাকচুয়ালি, মানে করতে তো পারবে না, কারণ কাইনেটিক এনার্জি তো এইবার নাই। আমি লিস্ট একটা অ্যামাউন্টের এনার্জি দিচ্ছি যেটা দিয়ে সে কেবল এখান থেকে মুক্ত হয়েছে, কেবল মুক্ত হইল, এরকম একটা অবস্থা। তাহলে ওই লিস্ট এনার্জিটাকে আমরা কি বলি? সূচন এনার্জি। কি বললাম? সূচন এনার্জি। জাস্ট যেটা তাকে ইনিশিয়ালাইজটা করে দিবে, জাস্ট ওকে মুক্ত করে দিবে। তো সেইটা কিসের সমান হবে? এই কার্যাপেক্ষককে অতিক্রম করতে যেই পরিমাণ এনার্জি দরকার সেই পরিমাণ এনার্জি দিতে হবে। এখন কার্যাপেক্ষক কি? সাই না? তাহলে সাইকে অতিক্রম করতে কি পরিমাণ আলো ফেলতে হবে, কি পরিমাণ কম্পাঙ্কের আলো ফেলতে হবে, সেটাকে কি বলবো? যে সাই ইকুয়াল টু এইচ এফ নট। এই পরিমাণ শক্তি যদি দেই, এই পরিমাণ শক্তির জন্য প্রয়োজনীয় তরঙ্গ কম্পাঙ্কের আলো যদি ফেলি, তাহলেই তো আলোক তড়িৎ ক্রিয়াটা বা ফটো ইলেকট্রিক ইফেক্টটা তৈরি হবে বা শুরু হবে আর কি, মানে সূচনা হবে। তাহলে এটা হচ্ছে এইচ এফ নট প্লাস কে ম্যাক্স। এখন এই জিনিসকে অবশ্যই এই এফ গ্রেটার দ্যান হইতে হবে এফ নট, যদি আমি আসলে কাইনেটিক এনার্জি চাই। আর যদি এফ ইকুয়াল টু এফ নট হয় তাহলে কাইনেটিক এনার্জি হয়ে যাবে 0, ঠিক আছে। মানে যেই পরিমাণ এনার্জি ওকে মুক্ত করতে পারবে কেবল ওই পরিমাণ এনার্জির আমি কম্পাঙ্কের আলোয় ফেলছি, ওকে। আর যদি এফ লেস দেন হয় তাহলে তো আলোক তড়িৎ ক্রিয়া সৃষ্টি হবে না, ওটার হিসাব বাদ, ওকে। এখন এই জিনিসকে এইভাবেও লেখা যায়, এফ নট এটা হচ্ছে সূচন কম্পাঙ্ক। এটা সংজ্ঞা চায় অনেক সময়, সংজ্ঞাটা এইভাবে দিবা যে ন্যূনতম যেই কম্পাঙ্কের আলো ফেললে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হবে বা কেবলই ধাতু থেকে ইলেকট্রনটা মুক্ত হবে, ঠিক আছে। এখন এইগুলাকে আবার এরকমভাবে লেখা যায় যে এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ সি
বাই ল্যামডা নট প্লাস কে ম্যাক্স। এই জিনিসটাকে কি বলবো? ল্যামডা নটকে বলবো সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমরা একটা জিনিস জানি যে কম্পাঙ্ক যত বাড়ে তত শক্তি কিন্তু কমে, ফ্রিকোয়েন্সি যত বাড়তেছিল শক্তি বাড়তেছিল। দ্যাটস ওয়াই একটা লিস্ট ফ্রিকোয়েন্সির বেশি ফ্রিকোয়েন্সি দিলেই আমরা কাইনেটিক এনার্জি পাইতাম। এইবার এই সূচন তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য না, কারণ এর চেয়ে যদি বেশি দেই, এর চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য দিতে গেলেই শক্তি কমে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম একটা তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? আর এইটা কি ছিল? মিনিমাম একটা কম্পাঙ্ক। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এর চেয়ে আমাদেরকে অবশ্যই ল্যামডাকে কমাইতে হবে ল্যামডা নটের চেয়ে। যদি এই অবস্থা হয় তাহলেই কেবল আমি এখানে কাইনেটিক এনার্জি পাবো কিছু। যদি ল্যামডা ইকুয়াল টু ল্যামডা নট হয় তাহলে কাইনেটিক এনার্জি হবে 0। আর যদি ল্যামডা হয় গ্রেটার দ্যান ল্যামডা নট তাহলে হচ্ছে নো ফটো ইলেকট্রিক ইফেক্ট। নো ইফেক্ট। ওকে, রেকর্ড হচ্ছে তো নাকি? হইতেছে, দেখি তো একটু কোয়ান্টিটি। ঠিক আছে, এইবার তাহলে আমরা এই কে ম্যাক্সটাকে আরেকটা ফর্মেটেও লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার হিসেবে। তাহলে এই সি বাই ল্যামডা ইকুয়াল টু এই সি বাই ল্যামডা নট প্লাস হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। এবার কি হবে? এই ইলেকট্রনগুলো এই ভি ম্যাক্স ভেলোসিটিতে এইদিকে অগ্রসর হবে। এখন অগ্রসর হওয়ার পর এইখানে কেউ একটা আছে যে ইলেকট্রনগুলো গ্রহণ করতেছে। এখন ইলেকট্রন কে গ্রহণ করে? যে পজিটিভ প্রান্ত, তাই না? নিশ্চয়ই সিচুয়েশনটা এরকম যে এইখান থেকে আলো পড়লো, পড়ার পরে এই পাত থেকে ধাতু ইলেকট্রন মুক্ত হইল, মুক্ত হয়ে এইখানে কেউ একজন আছে, কোনো একটা পজিটিভ পার্ট আছে যে পজিটিভ পার্টটা ইলেকট্রনটা গ্রহণ করতেছে। এখন এই পজিটিভ পার্টটার জায়গায় আমরা যদি একটা নেগেটিভ পার্ট লাগাই, পজিটিভিটিটা কমাইতে থাকি, পজিটিভিটিটা কমাচ্ছি, পজিটিভিটিটা কমাইলে কি হবে? ইলেকট্রনগুলো আবার ফিরে আসতে শুরু করবে না? যদি এখানে নেগেটিভ পার্ট দিয়ে দেই তাহলে কি হবে? নেগেটিভ যদি পোটেনশিয়াল দিয়ে দিই এইখানে, তাহলে ইলেকট্রনগুলো আর ওইদিকে যাবে না, কারণ এখানে নেগেটিভ মানেই তো ইলেকট্রনের আধিক্য। তাহলে যেই পরিমাণ নেগেটিভ পোটেনশিয়াল ইউজ করলে ইলেকট্রনটা যাবে না, ইলেকট্রনটা এইখানেই থেকে যাবে, সেটাই হচ্ছে আমাদের, এটা এইভাবে কানেক্ট করা হচ্ছে। এইখানে দিচ্ছি পজিটিভ প্রান্ত, এখানে দিচ্ছি নেগেটিভ প্রান্ত। প্রথমবার এইখানে রাখতাম নেগেটিভ, এইখানে রাখতাম পজিটিভ। ওকে, তাহলে যেই পরিমাণ এইখানে পোটেনশিয়াল ইউজ করলে, এখানে আমরা পোটেনশিয়াল ইউজ করব হচ্ছে এরকমভাবে, এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে এই প্রান্তটা নেগেটিভ আর এই প্রান্তটা পজিটিভ। যেই পরিমাণ পোটেনশিয়াল এখানে ইউজ করলে ইলেকট্রনটা আর কোনো কাইনেটিক এনার্জি পাচ্ছে না, অর্থাৎ ইলেকট্রনটা আবার ফিরে আসবে, সেটাই হচ্ছে আমাদের স্টপিং পোটেনশিয়াল বা বলা হয় নিবৃত্তি বিভব। স্টপিং বানান একটা পি না দুইটা পি দেখে নিও তো একটু। স্টপিং পোটেনশিয়াল, ঠিক আছে? তার মানে স্টপিং পোটেনশিয়ালকে আমরা এইভাবে বলতে পারি যে ইভি এস ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। মানে আমার এইখান থেকে ইলেকট্রন মুক্ত হচ্ছে ঠিকই,
কিন্তু যে এক্সট্রা এনার্জি নিয়ে সেই দিকে যাচ্ছিল সেই এনার্জিটা নেগেটিভ এনার্জি ইউজ করার কারণে সে যাইতে পারতেছে না, সেইখানেই খুব কষ্ট করে আটকে আছে। এইরকম একটা অবস্থা যে এইখান থেকে বের হইতে চাচ্ছে কিন্তু তার অতিরিক্ত যে এনার্জিটা ছিল যেটা দিয়ে সে যাবে সেটার নেগেটিভ একটা পোটেনশিয়ালের কারণে সে এইখান থেকে আর যাইতে পারতেছে না, সে আটকে আছে এইখানে। এটাই হচ্ছে নিবৃত্তি বিভব। ঠিক আছে, তাহলে এই জিনিসকে তুমি চাইলে আরও বাড়াই এরকম করে লিখতে পারো যে এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা নট প্লাস ইভিএস। এখন কোনটা কিভাবে ইউজ করবা সেটা হচ্ছে ম্যাথের উপরে ডিপেন্ড করবে। সব কিছু আমরা এখান থেকে কিন্তু শিখেই গেছি, আশা করি ক্লিয়ার ব্যাপারটা। আর কোনো কিছু আসলে এখানে আলোচনা করারই নেই। ছোট্ট করে যদি একটু রিক্যাপ করে দেই তাহলে আলো ধাতুর উপর ফেলবো, ধাতু থেকে ইলেকট্রন নির্গত হইতে চাইবে, কিন্তু যদি একটা মিনিমাম এনার্জি ইউজ না করি তাহলে কিন্তু ধাতু বের হইতে পারবে না। ওই মিনিমাম এনার্জির জন্য একটা লিস্ট ফ্রিকোয়েন্সির লাইট ফেলতে হবে। তো ওই লিস্ট ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় স্টার্টিং ফ্রিকোয়েন্সি বা সূচন তরঙ্গ, সূচন কম্পাঙ্ক। ঠিক আছে, তারপরে ওই সূচন কম্পাঙ্কের জন্যে একটা ম্যাক্সিমাম অ্যামাউন্টের আলোর তরঙ্গ দৈর্ঘ্যও লাগে। এর চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য দিলে কি হবে, আলো আর আগের মতো শক্তি দিতে পারবে না, শক্তি কম দিবে, যার কারণে আর ইলেকট্রন তো বেরই হবে না। যদি তার চেয়ে কমায় আনি, কারণ যেহেতু শক্তি আর তরঙ্গ দৈর্ঘ্য পরস্পর ব্যস্তানুপাতিক, সেহেতু আমরা যদি তার চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলি তাহলে কিছু একটা অ্যামাউন্ট থাকবে যে তাকে গতিশক্তি দিয়ে নিয়ে যাবে। এবার সেই গতিশক্তিটার যদি নেগেটিভ পোটেনশিয়াল আমরা ইউজ করি, গতিশক্তিটা যেই পরিমাণ এক্সট্রা থাকতেছে, অবশিষ্টটা থাকতেছে, সেটাই তো তার গতিশক্তি, ওইটা নিয়েই তো সে যাবে। আমরা যদি নেগেটিভ পোটেনশিয়াল করে দেই তাহলে কি হবে, ইলেকট্রনটা যাইতে পারবে না, ইলেকট্রনটা আটকে যাবে। ইলেকট্রনটা ধাতুর সারফেসে প্রথমত ফিরে আসবে, তারপর হচ্ছে ধাতু থেকে আর বের হইতে পারবে না। এখন কার্যাপেক্ষকের কারণে এইখানে তো আছে ঠিকই, কিন্তু আর উপরে যাইতে পারতেছে না এইদিকে। কেন? কারণ এই স্টপিং পোটেনশিয়ালটার কারণে। তাহলে এইটাই হচ্ছে ভিএস, স্টপিং পোটেনশিয়াল। এখন এনার্জিটা যদি আমরা ইকুয়াল করতে চাই তাহলে বলবো হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইভিএস। ওকে, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। এবার নিশ্চিত ইলেকট্রনের গতি বৃদ্ধি পায়, গতিশক্তি বৃদ্ধি পায়। এবার আসো আমরা ইকুয়েশন কি দেখলাম, এইচ এফ ইকুয়াল টু এইচ এফ নট প্লাস কে ম্যাক্স। তার মানে কে ম্যাক্স ইকুয়াল টু এইচ এফ মাইনাস এইচ এফ নট। এখন যদি তুমি এই এফটা যদি বাড়াও, এফ যদি বাড়াও তাহলে কি হবে, এই দুইটা জিনিস তো কনস্ট্যান্ট। যে কোনো ধাতুর জন্যে এফ নটটা কনস্ট্যান্ট থাকবে না, কারণ কার্যাপেক্ষক জিনিসটাই কনস্ট্যান্ট, তাহলে এফ নট তো অবশ্যই কনস্ট্যান্ট থাকবে। যে ওই পরিমাণ কম্পাঙ্কের কম কম্পাঙ্ক দিলে সোডিয়াম থেকে ইলেকট্রন ছাড়বে না, পটাশিয়াম থেকে ইলেকট্রন ছাড়বে না, অ্যালুমিনিয়াম থেকে ইলেকট্রন ছাড়বে না, তো এগুলো কনস্ট্যান্ট টার্ম। তাহলে এফ যদি বাড়াও তাহলে কি কেটা বেড়ে যাবে, কারণ অবশিষ্টটাই তো কে হিসেবে থাকে। দরকার 5 জুল, তুমি দিলে প্রথমে 10 জুল, গতিশক্তি তাহলে কত পাবা, 5 জুল। এখন দরকার এইখানে 5 জুল, তুমি মোট এনার্জি দিচ্ছ 20 জুল, তাহলে অবশ্যই 15 জুল তুমি গতিশক্তি হিসেবেই পাবা। তাহলে যত ফ্রিকোয়েন্সি বাড়াবো গতিশক্তি তত বাড়বে। তাহলে ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় কিসে, কম্পাঙ্ক বৃদ্ধি পেলে। ফটো তড়িৎ আলোর প্রাবল্য বাড়লে কিছুই হয় না, গতিশক্তি বাড়ে না, ফোটনের সংখ্যা অপরিবর্তিত থাকে। কি হয়, শুধু জাস্ট ফোটনের সংখ্যাটা বাড়ে। শুনো, প্রাবল্য কি নির্দেশ করতেছে বুঝো। আচ্ছা, তোমাদেরকে একটা অ্যানিমেশনই দেখাই আমি, বুঝছো, তাহলে একটু বেশি ক্লিয়ার হবে। দাঁড়াও একটু। ধরো তো সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা।
সিমুলেশন, এই যে দেখো ভিতর সব দেখা যায় কিনা। দেখো প্রথমে টার্গেট এইখানে যেটা আছে সেটা হচ্ছে সোডিয়াম ধাতু, বুঝো সোডিয়াম ধাতু দেওয়া আছে। এই অবস্থায় লাইটের ইন্টেন্সিটি কমানো আছে, দেখো লাইটের ইন্টেন্সিটি কমানো আছে। এখন যদি আমি এখান থেকে আসলে তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়াই দিই, তরঙ্গ দৈর্ঘ্য বাড়াইলে কি হবে, বাড়াইলে আসলে ধাতু টাতু কিচ্ছু যাবে না, তরঙ্গ দৈর্ঘ্য কমাইলে যাবে। এই যে দেখো তরঙ্গ দৈর্ঘ্য কমাইতেছি, ইন্টেন্সিটি 0% করা, ইন্টেন্সিটি একটু বাড়াই দিলাম, হালকা 2% করছি, একটু পরে যে একটা বের হইলো। দেখো আমার এখানে টার্গেটকে সোডিয়াম, তাই না? সোডিয়ামের জন্যে সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা আগে একটু বের করে নেই। তো সোডিয়ামের জন্য আমি সার্চ দেই কার্যাপেক্ষক ওয়ার্ক ফাংশন ফর সোডিয়াম। সোডিয়ামের ওয়ার্ক ফাংশনটা হচ্ছে 2.28। তাহলে আসো সোডিয়ামের জন্য হচ্ছে 2.28, বুঝো 2.28, এটা হচ্ছে আমাদের কার্যাপেক্ষকের মান। তার মানে 2.28 ইলেকট্রন ভোল্টে যদি বলতে চাই তাহলে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 ইকুয়াল টু HC বাই ল্যামডা নট। তো ল্যামডা নটের মানটা কত আসতেছে, ল্যামডা নট ইকুয়াল টু HC মানে 6.626 গুণন 10⁻⁻34, সি এর মান 3 গুণন 10⁸ বাই 2.28 গুণন 1.6 গুণন 10⁻⁻19। ঠিক আছে, এইটা আসবে কত দেখি আমরা ক্যালকুলেটরে, 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 2.28 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। তো এইটা আসতেছে 5.45 ইন্টু 10⁻⁻7 মিটার, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 545 ন্যানোমিটার। ঠিক আছে, এই ইনফরমেশনটা আমরা জাস্ট জেনে রাখলাম। এবার আসো, এখন খেয়াল করো, আমি যদি 545 থেকে এই যে দেখো 545, দেখো 545 কাছে যাচ্ছি, 545, এই যে দেখো 545, এই যে 543, 546-এ গেছি। আমি এখানে ইন্টেন্সিটি যতই বাড়াই না কেন ইলেকট্রন কিন্তু আর বের হবে না। ইন্টেন্সিটি কিন্তু প্রচুর বাড়াই দিছি, তাও কিন্তু বের হচ্ছে না। কারণ ইন্টেন্সিটির সাথে এইখান থেকে মানে আলো কত উজ্জ্বলভাবে পড়তেছে তার উপরে আসলে ডিপেন্ডই করে না যে ইলেকট্রন বের হবে নাকি বের হবে না। আলো তুমি হাজার উজ্জ্বলভাবে বের করো, নো ওয়ে। যদি তুমি সূচন কম্পাঙ্কের থেকে কম্পাঙ্কটা বাড়ায় দাও, সরি সূচন তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ায় দাও, সূচন কম্পাঙ্কের চেয়ে যদি কমায় দাও অথবা সূচন তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বাড়ায় দাও, তাহলে কিন্তু কোনো আলোই কোনো ইলেকট্রনই বের হবে না। এবার আসো, আমি এখানে ইন্টেন্সিটি মডারেট রাখতেছি, কমাই রাখতেছি। দেখো এখন আমি যদি এইরকম আনি তাহলে দেখো এই অবস্থায় একটা ইলেকট্রন
স্লোলি যাচ্ছে, স্লোলি যাচ্ছে না? কেন স্লোলি যাচ্ছে? কারণ তার এইবার একটা এনার্জি ওই যে 2.28 ইলেকট্রন ভোল্ট, ওই এনার্জিটা তো এইখান থেকে মুক্ত করতে ইউজ হইতেছে, বাকিটা কি করতেছে? বাকিটা তাকে একটা গতিশক্তি দিচ্ছে। যত আমি তরঙ্গ দৈর্ঘ্য কমায় আনবো তত সেই এক্সট্রা গতিশক্তির পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাবে না? এক্সট্রা এনার্জির পরিমাণটা বেড়ে যাবে, যার কারণে তখন বাকিটা দিয়ে গতিশক্তিটাও যাবে। এই জন্যে বাকিগুলা দেখো, এইটা অনেক আগেই বের হয়েছিল, এই যে বাকিগুলার ক্ষেত্রে খেয়াল করো, রিসেন্টলি যেগুলো বের হচ্ছে ওগুলো কিন্তু মোটামুটি ভালো এনার্জি নিয়ে যাচ্ছে। কিন্তু বললাম সবগুলা কিন্তু সেম এনার্জি পাবে না, সবগুলা সেম এনার্জি পাবে না। রিজন কি? কারণ বিভিন্ন জিনিসের ক্ষয় হবে বিভিন্নভাবে। যদি আরও কমায় দেয় তাহলে দেখবে এনার্জিটা অনেক বেড়ে গেছে, কাইনেটিক এনার্জিটা, যার কারণে এটা খুব ফাস্ট আগাবে। ঠিক আছে? এই তো এখন ইন্টেন্সিটির উপর কি ডিপেন্ড করতেছে? যে প্রত্যেক মোমেন্টে কি পরিমাণ ইলেকট্রন বের হচ্ছে, কি পরিমাণ বলতেছে কি কয়টা ইলেকট্রন বের হচ্ছে সেইটা। তাহলে আসো ইন্টেন্সিটি বাড়ায় দিলে দেখবে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেছে, এই যে দেখো এক ঝাঁক ইলেকট্রন বের হবে। আর ইলেকট্রন যত বেশি হবে তখন কি বলবো, এই যে ফটো ইলেকট্রিক ইফেক্টের ফলে যে কারেন্টটা তৈরি হয় তাকে কি বলে? ফটো কারেন্ট। তার মানে ইন্টেন্সিটি যখন বেড়ে যাবে তখন ফটো কারেন্টের পরিমাণও বেড়ে যাবে, ঠিক কিনা বলো? এইবার আসো আমি মোটামুটি এই জায়গায় 295 ন্যানোমিটার আলো দিছি। তাহলে আসো একটা জিনিস, 200 ন্যানোমিটার যদি আমি তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলি তাহলে কাইনেটিক এনার্জিটা কত হবে সেটা একটু বের করি। ওকে, তাহলে আসো কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জিটা কত হবে কিভাবে বের করব? এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা নট, কারণ এইটা এই দিকে আনলেই তো ইকুয়েশনটা স্যাটিসফাই হয়ে যাইতো। তাহলে এইচ সি কমন নিলে 1 মাইনাস ল্যামডা মাইনাস 1 মাইনাস ল্যামডা নট, এইচ সি এর মান 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 গুণন 10⁸8 ইন্টু 1 বাই ল্যামডা মানে কি? 1 বাই ল্যামডা মানে হচ্ছে কি পরিমাণ আলো বর্তমানে দিচ্ছি। বর্তমানে কত দিচ্ছি? 295 দিলাম না? 295 295 ইন্টু 10⁻⁻7 ন্যানোমিটার তো -9 মাইনাস 1 বাই সূচনটা কত ছিল? 545 গুণন 10⁻⁻9। এখন এইটা আমরা একটু ক্যালকুলেট করি যে কতটুকু কাইনেটিক এনার্জি পাচ্ছে সে। 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸8 ইন্টু 1 বাই 295 ইন্টু 10⁻⁻9 মাইনাস 1 বাই 545 গুণন 10⁻⁻9। এটা হচ্ছে 3.09 ইন্টু 10⁻19 মানে 3.1 ইন্টু 10⁻⁻19। তার মানে তার গতিশক্তি হচ্ছে এইটা, এইটা হচ্ছে জুলে। এইবার আসো একটা ব্যাপার, এটাকে আমি ইলেকট্রন ভোল্টে নিয়ে যাচ্ছি। ইলেকট্রন ভোল্টে নিয়ে গেলে কি করতে হবে? এইটার সাথে 6.25 ইন্টু 10⁻, যাই হোক ই দিয়ে ভাগ করতে হবে। 3.1 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই ইলেকট্রনের ইয়েটা দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা পাবো ইলেকট্রন ভোল্টে। এইবার বুঝে, এইবার যেই জিনিসটা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে কে ম্যাক্সটা আমরা কি পাইলাম? 3.1 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই ই ইলেকট্রোভোল্ট, তাই না? এইবার এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? স্টপিং পোটেনশিয়াল ভিএস, ই ভিএস
ইকুয়াল টু কে ম্যাক্স। যখন কে ম্যাক্সটা থাকে জুল এককে, আর যদি ইলেকট্রোভোল্টে এককে নিয়ে যাই তখন আমরা সরাসরি লিখতে পারবো হচ্ছে ভিএস ইকুয়াল টু কে ম্যাক্স, যখন আমি ইলেকট্রন ভোল্ট এককে নিয়ে গেছি। তাহলে ভিএস ইকুয়াল টু কী বলা যাবে, এই যে 3.1 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে কত আসতেছে 3.1 ডিভাইডেড বাই 1.6, তার মানে 1.9375 ভোল্ট। এইটা হচ্ছে আমাদের স্টপিং পোটেনশিয়াল। এইবার আসো, এইবার দেখো, আচ্ছা বললাম না ফটো কারেন্টটা বাড়বে, দেখো খেয়াল করে ইন্টেন্সিটি বাড়াই দিতেছি, ফটো কারেন্ট বাড়বে। এই যে দেখো ফটো কারেন্ট বাড়ছে, ইন্টেন্সিটি কম, ফটো কারেন্ট কম, 0.078 বাড়াইতেছি, এই যে 0.41। এবার আসো আমি মডারেট রাখতেছি এইটা, ঠিক আছে। খেয়াল করো ব্যাটারিটা আমি কি করব জানো, আমি এইখানে এই যে 1.3975 আছে না, এই পরিমাণ নেগেটিভ ইউজ করব। তাহলে দেখব ইলেকট্রনগুলো আবার ফিরে আসতেছে। খেয়াল করো খুব সুন্দর জিনিস, দেখো পজিটিভ টার্মিনালটা এখানে লাগানো, দ্যাটস ওয়াই ইলেকট্রন কিন্তু এই দিকেই যাচ্ছে, তাই না। এখন আমি কি করব, এটাকে ঘুরাই দেবো, এই দেখো, এই যে দেখো -0.80, দেখো -0.80তে ঘুরে যাওয়া যা শুরু করছে, সবাই কিন্তু ঘুরে যাইতেছে না। আমার কাজ কি, আমি কি করব, আমি -1.375 ইউজ করব, -1.375, এই যে আসো আচ্ছা এখানে কিবোর্ডটা ব্যাক এন্ডে উঠে আছে মেবি, 1.80, আমি কি ইউজ করব 1.9375, 93 বা 94 ইউজ করব, 1.93, 1.93, 1.90 আমি ইউজ করব 9375 বা 94। এই যে দেখো, দেখো জাস্ট ইমাজিন করো জিনিসগুলো বের হইতেছে, যাইতে পারতেছে না, খালি 94টা দেই, 904 হয়েছে। আমি জানি না আমার ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে কিনা কোনো, কিন্তু এইবার আর টাচ করতে পারবে না, ঠিক আছে। হয়তো বা আমার ক্যালকুলেশনে কোনো ইরর হয়েছে, তাছাড়া এইটা এক্স্যাক্টলি এইটা দিলে কি হবে জানো, আর এইখান থেকে ইলেকট্রন বের হবে ঠিকই, কিন্তু এইখানে আর গিয়ে পৌঁছাইতে পারতেছে না। তো খেয়াল করো আর পৌঁছাইতে পারবে না। এইখানে দেখো, এইখানে এখন পজিটিভ টার্মিনালটা এইখানে, আর এখানে সব নেগেটিভ টার্মিনাল, তাইলে ইলেকট্রন আর এখানে যাইতে পারবে না। ওকে, এটা আরও বাড়ায় দিই তো, দেখি তো কত আসে, -2 দিলাম। এই যে বের হবে ঠিকই কিন্তু যাইতে পারবে না। এই যে ন্যানোমিটারটা একটু কমাই, ন্যানোমিটারটা আরও বাড়াই দিলাম, দেখো বের হবে ঠিকই কিন্তু গিয়ে আর যেগুলা কয়েকটা পৌঁছায় যাবে, কারণ স্পেশাল বেশি, ওহো এখন তো আবার বেশি হয়ে গেছে, বেশি হইলে তো স্টপিং পোটেনশিয়ালটা চেঞ্জ হয়ে যাবে, ব্যাপার আছে। বাট আমি আশা করি আমি যেই জিনিস বুঝাইতে চাইছি, যারা আগে কখনো এইটা পারো নাই তারাও বুঝছো, ঠিক আছে। এই জিনিসটা পরে আমি নিজেই মজা পাইলাম আর কি। এই যে দেখো বের হইতেছে ঠিকই কিন্তু আর যাইতে পারতেছে না, ইন্টেন্সিটি আর একটু কমাই দিই, হঠাৎ করে 1-2টা বের হবে, বের হইতেছে যাইতে পারবে না, বের হইতেছে আবার ফিরে আসবে, বের হইতেছে আবার ফিরে আসবে, বের হবে, একটা গতিশক্তি যেহেতু আসে বের তো হবে। এগুলা প্র্যাকটিক্যাল, এগুলা হচ্ছে মানে এরা দেখাচ্ছে প্র্যাকটিক্যালটা। যদি আইডিয়াল হইতো, মানে প্রকৃতপক্ষেই যেই আইনস্টাইনের যে সূত্র ওইটাই মেনটেন করা পসিবল হইতো, তাহলে কিন্তু এই জায়গা দিয়ে আর ইলেকট্রন বেরিয়ে হইতো না, এইটুক পর্যন্তও আসতো না। দেখো কারেন্ট কিন্তু জিরো, কারণ পাস তো হইতেছে না, পাস হইলেই না কারেন্ট আসবে, এই জন্য ফটো কারেন্ট এইখানে হয়ে গেছে জিরো, ঠিক আছে। এই গেল, মজার জিনিস না।
এখন এই জিনিস আমি স্লাইডে রাখবো না, হ্যাঁ? তো যারা মিস করছে এই জিনিসটা তারা মিসেই থাক, নাকি কি বলো তোমরা? রাখবো? আমি রাখতে ইচ্ছুক না আর কি, কারণ আমি চাই এটা যারা ক্লাস করছে তারাই কেবল এই জিনিসটা দেখুক। আচ্ছা, তাহলে আলোর প্রাবল্য বাড়লে কি হবে? ফোটনের সংখ্যা অপরিবর্তিত থাকবে না, ইলেকট্রনের গতিশক্তি বাড়বে না, আপতিত ফোটনের সংখ্যা বাড়ে, আপতিত ফোটনের সংখ্যা বাড়ে। ঠিক আছে, তাহলে এরপরে আসি, এটা তো ডিলিটই করে দিব। কোনটা ডিলিট হচ্ছে? এইটা। নির্দিষ্ট কম্পাঙ্কের আলো আপতিত হলে কোন ধাতু সর্বাপেক্ষা কম শক্তির ইলেকট্রন নির্গত হবে? বুঝো এটা। সোডিয়াম কোথায় আছে? আরে বাবা, কেমিস্ট্রি পড়াইতে হইতেছে। সোডিয়াম এইখানে, তার নিচে পটাশিয়াম, অ্যালুমিনিয়াম হইতেছে সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, এইখানে হচ্ছে অ্যালুমিনিয়াম, এইখানে হচ্ছে এরও নিচে হচ্ছে সিজিয়াম। তাহলে বুঝো আকার কারটা বাড়তেছে, এইখানে যত যাইতেছে আকার বাড়তেছে, তাই না? আকার বাড়তেছে মানে কি? এর কার্যাপেক্ষক সবচেয়ে কম, কারণ ওর ইলেকট্রনটা তত শিথিল, অল্পতেই বের হয়ে যাবে। তার মানে 10 জুল যদি শক্তি দাও তাহলে দেখবা এরটা হইতেছে 2 জুল খরচ হচ্ছে একে বের করতে। আবার এই দিকে যদি যাও তাহলে কি আকার কমতেছে, আকার কমতেছে, তাই না? এখন সোডিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের আকার কি কম না? আকার আরও ছোটো না? তাহলে ও কি করবে? কোষে চেপে ধরে থাকবে। দ্যাটস ওয়াই অ্যালুমিনিয়ামের জন্য কার্যাপেক্ষকের মান হবে বেশি, তাহলে সর্বাধিক কম শক্তির ইলেকট্রন নির্গত হবে, কারণ ওর কার্যাপেক্ষক ম্যাক্সিমাম, সবাইকে দিতেছে 10 জুল করে, ওর কার্যাপেক্ষকে নিজেই খেয়ে নিতেছে 8 জুল। বাকি সবার কার্যাপেক্ষক একটা রাখছে 2 জুল, একটা 2 জুল মনে করে, একটা 3 জুল এরকম নিল, একটা 4 জুল নিল, একটা যাইতেছে 6 জুল বা 8 জুল। তাহলে সর্বাপেক্ষা কম শক্তির ইলেকট্রন নির্গত হবে অ্যালুমিনিয়াম থেকে। তাও এটা চার্ট থেকে বেশি ভালো বোঝা যাবে আর কি। ফটো ইলেকট্রন নির্গত হবে না কোন ধাতু থেকে? ফটো ইলেকট্রন নির্গত হবে না, তো নির্গত হবে না কোনটা থেকে? অ্যালুমিনিয়াম থেকে। ঠিক আছে, কারণ ওর কার্যাপেক্ষকের মান সবচেয়ে বেশি। তো যাই হোক, এরকম আসলে হয় না, একটা হেভি এনার্জি দিলে হয় আর কি, কিছু না কিছু নির্গত হয় প্র্যাকটিক্যাল কেসে। ট্যান থিটা এর মান কত? আচ্ছা, এই চিত্রটা আমি একটু আগে এক্সপ্লেন করে নেই, একটু বোঝার চেষ্টা করো। এই বরাবর রাখতেছো তুমি কাইনেটিক এনার্জিকে, আর এই বরাবর রাখতেছো তুমি ফ্রিকোয়েন্সিকে। ঠিক আছে, আচ্ছা, যখন তুমি ফ্রিকোয়েন্সি এক হার্টজ দিবা তখন কি তুমি আসলে কোনো কাইনেটিক এনার্জি পাবা? অবশ্যই পাবা না, কারণ ফটো ইলেকট্রিক ইফেক্ট তো শুরুই হয় নাই। মনে করো তোমার লাগবে হচ্ছে 5 হার্জ, 5 হার্জ যখন তুমি দিবা, 5 হার্জ হচ্ছে কার্যাপেক্ষকের জন্য খরচ হবে। কার্যাপেক্ষকের যে ক্যালকুলেশনটা, যে এইচ এফ ইকুয়াল টু ফাই, সেইখান থেকে আমি পাইছি যে ফ্রিকোয়েন্সি, আমার লিস্ট ফ্রিকোয়েন্সি লাগবে হচ্ছে আমার 5 হার্জ। যদি আমি 5 হার্জ না দেই তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট শুরুই হবে না। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট যদি শুরুই না হয় তাহলে তো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির হিসাবই আসবে না, ঠিক কিনা বলো? তাহলে এই যে 1 হার্জ দিলাম কোনো ঘটনা নাই, কাইনেটিক এনার্জি নাই, 2 হার্জ দিলাম নাই, 3 হার্জ দিলাম নাই, 4 হার্জ দিলাম নাই, 5 হার্জ যখন দিব, 5 হার্জের একটু বাড়ানো শুরু করব, তখন থেকে আসলে কাইনেটিক এনার্জিটা থাকা শুরু হবে। এবং কাইনেটিক এনার্জিটা কেমন হয় আমরা পড়ছি কি? সমানুপাতিক হয়, তাই না? তাহলে এইটাই হচ্ছে কি, এইটাই হচ্ছে আমাদের এফ নটের মান, F0। বুঝতে পারছি? তাহলে এই চিত্রটা দেখো, এখান থেকে ট্যান থিটার মান চাইছে, তাহলে বুঝো এটা হচ্ছে এফ। তাহলে এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্য হচ্ছে এফ মাইনাস এফ নট, আর এই ইয়েটা কত? এটা হচ্ছে ইভি নট। কারণ কাইনেটিক এনার্জি যেটা, বুঝো কাইনেটিক এনার্জিটাই আমাদের কিসের সমান? ইভি এর সমান না? কাইনেটিক এনার্জি যেইটা স্টপিং পোটেনশিয়ালের সাথে ইকুইভ্যালেন্ট যে এনার্জিটা, সেই এনার্জিটাও তো ইভিএস। তাহলে এই উচ্চতাটা কত? ইভিএস। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ইভিএস
বাই এফ মাইনাস এফ নট। তাহলে ইভিএস বা ই ভি নট দিছে এখানে, তো ভি নটই দিব, আমাদের সমস্যা নেই। ওকে, ক্লিয়ার? বিক্রিয়ায় বিসি বাই বিডি, বিসি কোনটা? এই যে এইটা। বিডি কোনটা? বিডি হচ্ছে এইটা। তাহলে কি নির্দেশ করে বুঝো? বিসি এটা কি লিখছে এখানে? চিত্র তো বোঝাই যেতেছে না, ধরো এটা লিখছে ই ভি নট। এখন আসো আমরা একটু ইকুয়েশন লিখি। ফটো ইলেকট্রিক ইফেক্টের ইকুয়েশনটা কী ছিল বলো তো? এইচ এফ ইকুয়াল টু এইচ এফ নট প্লাস ই ভি নট বা হচ্ছে ইভিএস, যেটাই বলো না কেন। তাহলে এইচ এফ মাইনাস এইচ এফ নট ইকুয়াল টু কী ছিল? ই ভি নট। এবার একটু খেয়াল করো, এখানে বিসি কি নির্দেশ করতেছে? বিসি নির্দেশ করতেছে এখান থেকে ই ভি নট, আর এইটা কি নির্দেশ করতেছে? এটা নির্দেশ করতেছে এফ মাইনাস এফ নট। তাহলে এখানকার যে বিসি বাই বিডি এটা কি নির্দেশ করতেছে? ই ভি নট বাই এফ মাইনাস এফ নট। তাহলে আমরা এই জিনিসটাই বের করবো এখান থেকে। তাহলে এফ মাইনাস এফ নট ইন্টু এইচ ইকুয়াল টু ই ভি নট বা ই ভি নট বাই এফ মাইনাস এফ নট ইকুয়াল টু হচ্ছে এইচ। তাহলে এটা কি নির্দেশ করতেছে? প্ল্যাঙ্কের ধ্রুবক। ওকে, তাহলে এটা ঢালটাই হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে মনে রাখবা এটা ঢালটা আমাদের কি নির্দেশ করবে? প্ল্যাঙ্কের ধ্রুবক। ওকে, এটা ভোলা যাবে না কিন্তু। হ্যাঁ, এবার লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? প্ল্যাঙ্কের ধ্রুবক। সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য এত হলে কার্য অপেক্ষক কত হবে? ওকে, এখন তো আমরা কি জানি, এই যে ফাই ইকুয়াল টু এইচ এফ নট ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা নট। এইচ মানে কি? 6.626 ইন্টু 10⁻⁻34। সি ইকুয়াল টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই এটা বলছে কত? 6800 অ্যাংস্ট্রম ডিগ্রি, তো দ্যাটস ওয়াই এখানে হবে 10⁻⁻10। তাহলে ক্যালকুলেটর নেই। 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 6800 ইন্টু 10⁻⁻10। 2.923 ইন্টু 10⁻19 জুল চাইছে ইলেকট্রন ভোল্টে। তাহলে ইলেকট্রন ভোল্টের ক্ষেত্রে কি করব? 2.923 ইন্টু 10⁻⁻19 ইন্টু 6.25 ইন্টু 10⁻18 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইন্টু 6.25 ইন্টু 10⁻18, এটা আসতেছে 1.827 ইলেকট্রন ভোল্ট। 1.827 মানে 83 আর কি, 1.83 ইলেকট্রন ভোল্ট। ওকে,
কোনো ধাতুর কার্যাপেক্ষক এত হলে সূচন কম্পাঙ্ক কত? ওকে, তাহলে আমরা কি জানি কার্যাপেক্ষক সাই ইকুয়াল টু সূচন কম্পাঙ্ক, তো তাহলে এইচ এফ নট। এখন সাইটা আছে 1.85 ইলেকট্রন ভোল্টে আছে, তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 আমরা জুলে নিয়ে যাব। তাহলে এফের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু এফ নট, বা এফ নট ইকুয়াল টু 1.85 ইন্টু 1.6 গুণন 10⁻⁻19 ইন্টু 6.626 ইন্টু 10⁻34। তাহলে এটা আসলো 1.85 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই 6.626 ইন্টু 10⁻⁻34। এটা আসলো 4.46 ইন্টু 10⁻14, 4.46 ইন্টু 10⁻14 হার্জ। ওকে, কোনো পদার্থের কার্যাপেক্ষক 4 ইলেকট্রন ভোল্ট, সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করলে ফটো ইলেকট্রন নির্গত হয়, মানে ম্যাক্সিমামটা জানতে চাচ্ছে, দ্যাটস ওয়াই 4 ইলেকট্রন ভোল্ট। কারণ ফাই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা নট। আগেই বলছিলাম এটা হচ্ছে ম্যাক্সিমামটা, এর চেয়ে কম দিলে অবশ্যই ফটো ইলেকট্রিক ইফেক্ট চলবে, এর চেয়ে বেশি দিলে চলবে না, বাই এইচ সি 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই, এটার মান হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট, তাহলে 4 ইন্টু 1.6 10⁻⁻19, তাহলে 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 4 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, 3.1 বা 310 ইন্টু 10⁻10 মিটার, তারপরে 310 ন্যানোমিটার, 10⁻9 হবে, সরি। তো 310 ন্যানোমিটার। ওকে, কোনো পৃষ্ঠের সূচন কম্পাঙ্ক এত, ওই পৃষ্ঠে আপতিত হলে ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি কত হবে? আচ্ছা, এত এর আলো ফেলতেছি, তার মানে এইটা হচ্ছে নর্মাল ল্যামডাটা, তাই না? আর এইটা হচ্ছে আমাদের এফ নটটা। এখন আমরা ইকুয়েশন কি লিখব? এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এফ সি নট মাইনাস কেএমএক্স। তাহলে এইচ সি বাই ল্যামডা এর মানটা বের করে ফেলো, 6.626 10⁻⁻34, সি ইকুয়াল টু 3 ইন্টু 10⁻8 ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডা মানে কত? 2400 ইন্টু 10⁻10 মাইনাস এইচ এফ নট, এইচ এফ নট মানে কত? 6.626 ইন্টু 10⁻⁻34 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু এফ নট দেওয়া আছে 8 ইন্টু 10⁻14 ইকুয়াল টু কেএমএক্স। এখন দেখি কত আসতেছে। 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁻8
ডিভাইডেড বাই 2400 ইন্টু 10⁻⁻10। আচ্ছা, এটা বুঝতে পারছো তো নাকি? ইকুয়েশনটা সরাসরি কিন্তু বসাইছি, এখানে কোনো ঝামেলা করি নেই আমি। মাইনাস 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 8 ইন্টু 10⁻14, 2.98 10⁻19 জুল, 2.98 ইন্টু 10⁻19 জুল। ধাতব পৃষ্ঠ হতে নিঃসৃত ইলেকট্রনের সর্বাধিক বেগ কত হলে নিবৃত্তি বিভব 0.96 ভোল্ট হবে? তাহলে ওকে, আমরা কি জানি? ইভিএস ইকুয়াল টু কে ম্যাক্স। এখন ইভিএস ইকুয়াল টু কে ম্যাক্স মানে কি? হাফ এম ভেলোসিটি স্কয়ার, ঠিক না? তাহলে আমরা এরকম করে বলতে পারি যে এম ভি ম্যাক্স স্কয়ার ইকুয়াল টু 2 ইভিএস বা ভি ম্যাক্স হোল স্কয়ার বা ভি ম্যাক্স স্কয়ার ইকুয়াল টু 2 ইভিএস বাই এম বা ভি ম্যাক্স ইকুয়াল টু 2 ইভিএস বাই এম রুট ওভার। এই এমটা কি? ইলেকট্রনের ভর, 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। ওকে, তাহলে বসাও। 2 ইন্টু ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19, নিবৃত্তি বিভবটা কত? 0.96 ডিভাইডেড বাই এম 9.1 ইন্টু 10⁻⁻31, এর উপরে রুট ওভার দিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার? এখন শুধু মানটা বের করো। তো 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 0.96 ডিভাইডেড বাই 9.1 ইন্টু 10⁻⁻31, এটা আসতেছে 5.81 ইন্টু 1 2 3 4 5 10⁵ মিটার পার সেকেন্ড। তাহলে 5.81 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। ওকে, এরপরে নিবৃত্তি বিভব ও ইলেকট্রনের বেগের মধ্যে সম্পর্ক হলে এই যে মাত্রই পড়ে আসলাম যে এইটাই। সূচন কম্পাঙ্ক কত? তাহলে দেখো কি কি ইনফরমেশন দেওয়া আছে। এফ ইকুয়াল টু দেওয়া আছে 5 গুণন 10⁻15 আর ভি দেওয়া আছে, বা ডিরেক্টলি বলতে পারি ইভি ইকুয়াল টু দেওয়া আছে 1.2 ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, এখন তাহলে সূচন কম্পাঙ্ক চাইছে, তাহলে আমি কি বলতে পারি? এইটা হচ্ছে আমার যেটা আমি আপতন করতেছি সেইটা, তাই না? যেটা প্রডিউস করছি, তার মানে এইচ এফ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা নট প্লাস এই যে এইটা 1.2 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। তাহলে এইখান থেকে ল্যামডা নটের মান বের করা যাবে। আমি শুধু মানগুলা বসাবো, বুঝছো? আমি এর এত ক্যালকুলেশন করব না, শুধু 6.626 গুণন 10⁻⁻34 ইন্টু এফের মান হচ্ছে 5 ইন্টু 10⁵ 10⁻15 সরি 15, এটা করলাম মাইনাস এই জিনিস 1.2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ইকুয়াল টু হচ্ছে এইচ সি বাই ল্যামডা নট, তাই না? তাহলে ল্যামডা নটটা কত হবে?
ল্যামডা নট ইকুয়াল টু এই সি বাই এই বিয়োগফলটা, এইচ মানে হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, সি হচ্ছে 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই এই বিয়োগফলটা কত, 6.626 ইন্টু 10⁻⁻4 ইন্টু 5 ইন্টু 10⁻15 মাইনাস 1.2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। এখন আমি এটা একটু সেভ করে নিব, এটা লিখতে লিখতেই 6.626 গুণন 10⁻⁻34 ইন্টু 3 গুণন 10⁸ ডিভাইডেড বাই 6.626 গুণন 10⁻⁻34 ইন্টু 5 গুণন 10⁻15 মাইনাস 1.2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। এটা হচ্ছে 6.37 ইন্টু 10⁻⁻8। আচ্ছা ল্যামডা তো চাই নেই, চাইছে হইতেছে ফ্রিকোয়েন্সিটা, আমি হাগাও এত কনফিউশন করলাম হুদাই। আচ্ছা এই তো পোকাটা ডিস্টার্ব করতেছে, এইচ এফ নট, তাহলে এই বিয়োগফলটাও হচ্ছে এইচ এফ নট, এফ নট ইকুয়াল টু 6.626 10⁻⁻34 ইন্টু 5 ইন্টু 10⁻15 মাইনাস 1.2 ইন্টু 10⁻, into 1.6 into 10⁻⁻19 ডিভাইডেড বাই এইচ। এইচ কত? এইচ হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 5 ইন্টু 10⁻15 minus 1.2 into 1.6 into 10⁻⁻19 divided by 6.626 into 10⁻⁻34, 4.71 or 4.7 into 10⁻15 hertz, so 4.7 into 10⁻15 hertz। আর বেশি প্রবলেম নাই আমাদের। উদ্দীপকের ফটো ইলেকট্রিক 1000 অ্যাংস্ট্রম ডিগ্রি তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে কি হবে? ঠিক আছে, আমরা এখান থেকে এফটা পাইছিলাম তাই না? এফ নট ইকুয়াল টু কত জানি পাইলাম? 4.71 ইন্টু 10⁻15 হার্জ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ল্যামডা নটও বের করতে পারবো। ল্যামডা নট ইকুয়াল টু কি? সি বাই এফ নট, কারণ সি ইকুয়াল টু এফ ল্যামডা, যেহেতু সি ইকুয়াল টু এফ ল্যামডা তাই ল্যামডা নট ইকুয়াল টু সি বাই এফ নট। তাহলে সি মানে কি? 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই
4.71 ইন্টু 10⁻15, তাহলে এটা কত আসতেছে 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই আনসার, এটা আসতেছে 6.37 ইন্টু 10⁻−8 ইন্টু 10⁻10 দিলে 3 ইন্টু 10⁸8 ডিভাইডেড বাই 4.71 ইন্টু 10⁻15 ইন্টু 10⁻10, 636.94। এখন দেখো আমরা দিতে পারবো ম্যাক্সিমাম এইটা, আমি দিয়ে দিছি 1000, তাহলে কি কোনো ইলেকট্রন নির্গত হবে? ইলেকট্রন নির্গতই হবে না। আমাদের ল্যামডা গ্রেটার দেন হয়ে গেছে ল্যামডা নট, এই জন্যে আলোক তড়িৎ ক্রিয়া শুরুই হবে না। আলোক তড়িৎ ক্রিয়া শুরুই হবে না। ওকে, আরো কতগুলো আছে রে ভাই, আরো 20টা। 6600 অ্যাংস্ট্রম ডিগ্রি তরঙ্গ দৈর্ঘ্যের আলো, দেখি রেকর্ড হচ্ছে এখানে, হচ্ছে 6100 অ্যাংস্ট্রম ডিগ্রি তরঙ্গ দৈর্ঘ্যের আলো সোডিয়াম পাতে আপতিত হয় সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য 6800 এবং প্ল্যাঙ্কের ধ্রুবক এত, আপতিত ফোটনের শক্তি কত? তাহলে আপতিত হচ্ছে এইটা, তাহলে আপতিত ফোটনের শক্তি হচ্ছে hc/λ। 6.626 ইন্টু 10⁻−34 ইকুয়াল টু ইন্টু 3 ইন্টু 10⁸8 ডিভাইডেড বাই ল্যামডা হচ্ছে 6600 ইন্টু 10⁻10। ওকে, তাহলে 6.626 ইন্টু 10⁻−34 ইন্টু 3 ইন্টু 10⁸8 divided by 6600 into 10⁻−10, so 3.012, 3.012 এটাই। তারপরে নিশ্চিত ইলেকট্রনের গতিশক্তি কত? তাহলে বুঝো আমাদের দরকার হচ্ছে hc/λ ইকুয়াল টু hc/λ0 প্লাস kmax, তাই না? তাহলে kmaxটা কত হবে? kmax ইকুয়াল টু হবে hc/λ মাইনাস hc/λ0, তাহলে hc কমন নিলে 1 মাইনাস ল্যামডা মাইনাস 1 মাইনাস λ0। এটা ক্যালকুলেশন করে ফেলি। 6.626 ইন্টু 10⁻−34 ইন্টু 3 ইন্টু 10⁸8 ইন্টু 1 বাই ফেলছি কত 6600 ইন্টু 10⁻10 মাইনাস সূচনটা হচ্ছে 6800, তাহলে 6800 ইন্টু 10⁻10, তাহলে 6.626 ইন্টু 10⁻−34 ইন্টু 3 ইন্টু 10⁸8 ইন্টু 1 বাই 6600 ইন্টু 10⁻10 মাইনাস 1 বাই 6800 ইন্টু 10⁻10, 8.86
10⁻21 জুল। ওকে, মানে 8.9। ওকে, আশা করি বুঝতে পারছি সবাই।